তারপর দালালের বাচ্চাদের কি অবস্থা? আপনাদের শরীরটা ভালা, মনটা ভালা? হ্যাঁ, জানি আপনাদের মনটা ভালা না, শরীরটাও ভালা না। ডেস্টিনির সার্ভার চালু হয়ে গেল, ডিন ভেরিফিকেশন শুরু হয়ে গেল, এত এত বাধা দিলেন, এত এত চিকনা বুদ্ধি করলেন, কিন্তু তারপরেও সব চালু হয়ে গেল। তো এই জন্য আপনাদের মনটা খারাপ, শরীরটা ভালো না, মনটাও ভালো না, এটা আমরা জানি। তো যাই হোক, আপনাদের ভালো খারাপ এত আর আমগো কিছু আসে যায় না, প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থ দিয়া হইল কথা। এনিওয়ে, দীর্ঘ প্রতীক্ষা এবং দীর্ঘ বাধা বিপত্তির অতিক্রম করার পর অবশেষে ডেস্টিনি 2000 লিমিটেডের সার্ভার চালু হয়েছে এবং ডিন ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই মহতি কাজ বাস্তবায়নের লক্ষ্যে যারা দীর্ঘদিন পরিশ্রম করেছেন, 31 অক্টোবর 2020 তলবি সভা যে হয়েছিল, সেই ধারাবাহিকতায় একদম কাটায় কাটায় ঠিক 4 বছর পর 31 অক্টোবর 2024 তলবি সভার পরবর্তী 4 বছর, কাটায় কাটায় 4 বছর পর আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের আনুষ্ঠানিক চালুর প্রক্রিয়ার প্রাথমিক ধাপে আমরা পৌঁছে গেছি। তো এই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ফাউন্ডার ডিরেক্টরদেরকে ধন্যবাদ জানাই, যে যে ফাউন্ডার ডিরেক্টররা আছেন, বিশেষ করে প্রবাসে থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন এবং করে যাচ্ছেন। অনারেবল ফাউন্ডার ডিরেক্টর, একদম এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যারা, তাদের ভিতরে অন্যতম লায়ন মোহাম্মদ গফরানুল হক। জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব মেজবাউদ্দিন স্বপন, তো তলবি সভার যে কারিগর, মূল কারিগর, আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি। এই দুজন ব্যক্তি হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত বীর প্রতীক, সাবেক সেনাপ্রধান। ধন্যবাদ জানাচ্ছি তলবি সভার যে বোর্ড, সেই বোর্ডের প্রতি, এবং তলবি সভা পরবর্তী হাইকোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড, সেই বোর্ডের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। সকল শেয়ার হোল্ডারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্পেশালি অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যারা আছেন। তো আমাদের দালালের বাচ্চাদের খবর দেখলাম, কিছু তাদের কিছু অ্যাক্টিভিটিস দেখলাম। এরা বলতেছে এরা নাকি ডিন ভেরিফিকেশন করবে না। তো এই দালালের বাচ্চারা ডিন ভেরিফিকেশন না করলে আমাদের বাল ছেঁড়া গেল। যাই হোক, মুরব্বীরা খারাপ কথা বলতে নিষেধ করেন, এই জন্য খারাপ কথা বলি না, কিন্তু মাঝে মাঝে একটু টুকটাক আইসা পড়ে, আপনারা কিছু মনে নিয়েন না। বলতেছে কি এখন বাটপাড়ের বাচ্চাগুলা, বাটপাড়ের বাচ্চাগুলা এখন বলতেছে এটা নাকি আমার বাজারের সার্ভার। আসলে দেখেন, আমি জীবনে অনেক বেকুব দেখছি, আমি জীবনে অনেক আচোদা দেখছি, কিন্তু এই রফিকুল আমিনের এই দালালদের মতো বেকুব আর আচোদা এবং মূর্খ আমি দেখি নাই। এটা বলে আমার বাজারের সার্ভার। এই বেকুবের বাচ্চা, এটা আমার বাজারের সার্ভার হইলে ডেস্টিনির ডিন সার্চ করলে ডিন আসে কেমনে? আমার বাজারের সার্ভারে কি ডেস্টিনির ডিন সার্চ করলে আসার কথা? আসলে এগুলো মুখ খারাপ করতে চাই না। তারপরে বলতেছে এইখানে যে প্রোডাক্ট আসবে এগুলোও নাকি আমার বাজারের প্রোডাক্ট। আসলে এগুলো তো বেকুব, এগুলো তো মূর্খ, এগুলো তো আচোদা, এগুলোর মাথায় তো কিছু নাই।
ওই রফিকুল আমিন আর ওই যে তার দালালের বাচ্চা যেগুলো আছে, এই যে সিরামনির, ইঞ্জিন শহীদ, ছাগলের হাসান, আর নতুন আরেকটা এখন সামনে নামাইতেছে রফিকুল আমিন, আরেকটা প্রোডাক্ট নামাইতেছে আব্দুল্লাল মামুন, এই যে ভেলকা মামুন, যেটারে সবাই আমরা মানে এটার নাম হলো ভেলকা। এটারের পরে ধরুম আজকে লাইভ করবো, আগে হইনালয় কি কয় এরপরে ধরুম এটারে। তো ওই যে ধরেন রফিকুল আমিনের যে প্রোডাক্টগুলো মাঠে আছে, সিরামনির হেরে দিয়া তো এখন টিকাইতে পারতেছে না সিস্টেম। তারপরে যে ইঞ্জিন শহীদ হেরে দিয়া তো সিস্টেম টিকাইতে পারতেছে না। ছাগলের হাসান হেরে দিয়া তো সিস্টেম টিকাইতে পারতেছে না। তো সব কিছু মিলা যেহেতু সিস্টেম টিকাইতে পারতেছে না, এখন নতুন আর এক প্রোডাক্ট মনে হয় নামাইতেছে আর কি, ওই যে ভেলকারে নামাইতেছে। আজকে মনে হয় লাইভ করবো আর কি ভেলকায়। যাই হোক, ভেলকায় লাইভ করুক, দেখি কি কয়, এরপরে হেডারে ধরুম। আসলে বিষয়টা কি, বেকুব যেগুলো আছে, এই বেকুবগুলোর কথায় আসলে কোনো কাজই কি আটকাইছে? আটকায় নাই। 18 সালের পর যখন তলবি সভার প্রস্তুতি বা তলবি সভার জন্য সবাই একত্রিত হচ্ছিলেন শেয়ার হোল্ডাররা, এবং তলবি সভার জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, তো অনেক বাধা বিপত্তি পার করে তলবি সভা 2020 সালে হয়েছে না? হয়েছে। এই বাটপাড়ের গোষ্ঠীকে এটা আটকাইতে পারছে? আটকাইতে পারে নাই। তো তলবি সভা এরা বাধা দিছিল না? দিছে, আটকাইতে পারে নাই, তলবি সভা হয়ে গেছে। আচ্ছা, এরপরে বোর্ড গঠনের ক্ষেত্রে বাধা দিছিল না? দিছিল। তো বোর্ড গঠন আটকাইতে পারছে? আটকাইতে পারে নাই। তারপরে পিএইচডি কনফারেন্স করলো যখন, এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের আগের বোর্ড, তারা যখন পিএইচডি কনফারেন্সের সিদ্ধান্ত নিল, সেটাতেও বাধা দিছে, আটকাইতে পারছে? পারে নাই। তারপরে কি হইলো, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের আগের যে বোর্ড, তারা ট্রেড লাইসেন্স করলো এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলো। এই বাটপাড়ের বাচ্চারা বৈশাখীর অপব্যবহারের মাধ্যমে এই ট্রেড লাইসেন্স এবং ব্যাংক অ্যাকাউন্ট কি করলো? বাতিল করলো। তো তারপর হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড আসার পর আবার ট্রেড লাইসেন্স হয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল। এগুলো এখন বাদ করতে পারছে? পারে নাই। আশরাফুল আমিনের নিয়োগ যেন না হয়, মানে আশরাফুল আমিন তো ঘাগুমাল, উনি যদি আবার এখানে সময় টময় দেয়, সব কিছু যদি গোছাইয়া ফেলায়, তাহলে তো ওই বাটপাড়ের বাচ্চাদের তো অবস্থা কেরোসিন হয়ে যাবে। এই জন্য উনি যেন এখানে কোনোভাবে ঘেঁষতে না পারে, সেই জন্য কিন্তু বাটপাড়ের বাচ্চারা কম চেষ্টা করে নাই। পারছে? পারে নাই। উনি তো ঠিকই একটা জায়গা তৈরি করে নিয়েছেন 3 থেকে 4 মাসের মধ্যে, আরও কম সময়ে, 3 মাসও হয়তো বা হয় নাই। সার্ভার চালু করার ক্ষেত্রে বাধা দিছিল। এই যে বর্তমান বোর্ডের, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার কাছে এই বাটপাড়ের বাচ্চারা অসংখ্যবার, অনেকবার ফোন দিয়েছে যাতে সার্ভারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত যেন উনি না নেয়। তারপর হাইকোর্ট অ্যাপয়েন্টেড আরও একজন ডিরেক্টর জনাব সৈয়দ ইকবাল জামান, জনাব আহমেদ মুশফেক আনাম, এই প্রত্যেকটি পরিচালকের কাছে, এই যে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড যেই বাইরের 3জন ভদ্রলোক, ওনাদের প্রত্যেকের কাছে, বিশেষ করে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনার কাছে অসংখ্যবার এই বাটপাড়ের বাচ্চাগুলা কিন্তু ফোন দিছে এবং বলছে যেন সার্ভার চালুর ক্ষেত্রে উনি যেন এটা না করে। তো সার্ভার চালু আটকাইতে পারছে? ভালো পারে নাই। ডিন ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, এটা আটকাইতে পারছে? পারে নাই, পারবেও না। কারণ সত্যের কাছে মিথ্যা পরাজিত হবে, এটাই হলো মূল বিষয়। তো এই বাটপাড়ের বাচ্চাগুলো এখন কি বলতেছে? এখন বলতেছে এই ডিন ভেরিফিকেশন করা যাবে না। তো কেন করা যাবে না? কারণ এই ডিন ভেরিফিকেশন করলে নাকি সব তথ্য আলিসের লোকদের হাতে চলে যাবে। আবার বলতেছে এই আলিসের লোকদের কাছে আমরা তথ্য দিব না, কারণ তাদের কাছে যে সার্ভার আছে না, এই সার্ভার তো ইয়া হয়ে যায়, মানে ভুয়া। বরিশাল থেকে তন্ময় হালদার লিখেছেন, কুত্তার লেজ কি সহজে সোজা হয়? হয় না, কুত্তার লেজ সোজা হয় না। কুত্তার লেজের একটা সলিউশন আছে, এটা কি করতে হয় জানেন তো? কুত্তার লেজ কাইটা দিতে হয়, কাইটা দিলে ঝামেলা শেষ। তো আমরা কি করছি? কুত্তার লেজ কাইটা দিছি, ঝামেলা শেষ। যাই হোক, তো এখন বলতেছে তথ্য দিবে না, ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে তথ্য দিবে না।
দিলে নাকি এদের কাছে আমরা কেন, মানে আলিসের লোকদের কাছে আমরা তথ্য দিলে আমাদের এই তথ্যের নিরাপত্তার দরকার আছে না? আরে ফকিন্নি, আলিসের লোক যারা আছে সার্ভার নিয়ে তো এরা বয়ে রয়েছে, তখন সবার তথ্যই তো এর কাছে আছে। তোরা এই ডিন ভেরিফিকেশনের তথ্য দিলেই কি আর না দিলেই কি? কত বড় আচুদা এগুলো দেখেন, খেয়াল করে দেখেন কেমনটা লাগে দেখেন। আমি গাইলেইতে তো চাই না, সবাই খালি নিষেধ করেন, গালাগালি করেন না, তো করি না আর কি। যাই হোক, এইবার আসি আর একটা ফরম্যাটে। কিছু বেকুব আছে আর কিছু দালাল আছে, এগুলা কি বলে জানেন? বলে যে আমরা নাকি বিভেদ সৃষ্টি করতেছি, এবং বিভেদ সৃষ্টি করলে নাকি বৃহত্তর কোনো কাজ। যাই হোক, নেটওয়ার্কের একটু টেকনিক্যাল প্রবলেম, এই কারণে হয়তোবা একটু জটিলতা আমরা ফেস করছি। এনিওয়ে, আমি 1 মিনিটের একটু বিরতি নিচ্ছি। 1 মিনিট বিরতি বলতে আমি লাইনেই আছি, আমি জাস্ট একটু টেকনিক্যাল কিছু কাজের জন্য আমি একটু সময় নিচ্ছি। জাস্ট 30 সেকেন্ডস, আপনারা একটু অপেক্ষা করেন। ইলেকট্রিসিটি চলে গেছে, ইলেকট্রিসিটি চলে। একজন কমেন্ট করেছেন, আচ্ছা কমেন্টগুলো একটু পড়ি। মনিরুজ্জামান তালুকদার মনির লিখছে, রফিকুল আমিন কি তাহলে ডেস্টিনির দালাল? হ্যাঁ, ডেস্টিনির দালাল হইলে তো ডেস্টিনি চালু করতো। হ্যাঁ, ডেস্টিনির দালাল না, হ্যাঁ হলো ডিটুকে অ্যাসোসিয়েটসের দালাল। বোঝেন নাই? যাই হোক, একটু ইলেকট্রিসিটি চলে গেছে বিধায় নেটে আছি, কিন্তু আমি একটু আলোর ব্যবস্থা করতেছি, দেন অথবা শুরু করব। ওকে, আলো চলে আসছে, থ্যাংক ইউ। যাই হোক, পরিস্থিতি যাই হোক, কাজ চলবে, কি বলেন? কাজ বন্ধ নাই। তন্ময় হালদার লিখেছেন, ওরা আলু গাইল পারেন। আচ্ছা, 5,000 করে 1 টাকা করে কয়েন আছে, ডোরা ভেরিফাই। হ্যাঁ ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমি আসছি, ইলেকট্রিসিটি চলে গেছে তো এটার একটু ব্যতিক্রমী পদ্ধতি করে আসছি। ওয়েল, তো আসেন বাকি আলোচনা সেরা ফেলি। পরিস্থিতি যাই হোক, আমাদের কাজ বন্ধ করা যাবে না। তো এবার আসি একটা পয়েন্টে, যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলছিলাম, সেটা নিয়ে এখন একটু আলোচনা করি। যে কিছু বেকুবের বাচ্চা আছে, এগুলো বলে যে বিভেদ সৃষ্টি করলে নাকি বড় কোনো কিছু হয় না, বিভেদ সৃষ্টি করা যাবে না। এটা ওই দালালের বাচ্চাগুলো বলে। আর কিছু বেকুব আছে, এগুলো দালালের সরাসরি পক্ষ না নিলেও এদের আচার আচরণ এবং এদের কার্যক্রমের কারণে দালালের গোষ্ঠীর একটা বেনিফিট হয়। কি সেটা? যেমন দেখেন, জাতীয় পার্টি বা এই যে বামপন্থী যে কমিউনিস্ট পার্টি, ইনু মিনু ফিনু বা যেগুলো আছে, এরা কিন্তু সরাসরি, ও আচ্ছা, মনিরুজ্জামান তালুকদার মনির, প্রশ্ন যে করছেন আপনি ডেস্টিনির মূল উদ্যোক্তাকে, এই ডেস্টিনির মূল উদ্যোক্তাকে এটা এখনো জানেন না? ডেস্টিনির মূল উদ্যোক্তাকে, একটা যৌথ মূলধনী ফার্মের উদ্যোক্তাকে থাকে, যারা ফাউন্ডার ডিরেক্টর তারাই তো থাকে। বেকুবের মতো প্রশ্ন করে টাইম নষ্ট করেন না। যাই হোক, আমি আপনাদের প্রশ্নের উত্তর এখন দেওয়ার সময় নেই, আমি মূল আলোচনায় থাকি। তো বিভেদ সৃষ্টি করার ব্যাপারে এই দালালের বাচ্চাগুলো তো বলেই
পাশাপাশি এক ধরনের বেকুব আছে, এগুলো না বুঝে এই কথাগুলো বলে। এতে করে যে জিনিসটা হয়, আমি যে জিনিসটা বলতেছিলাম, যে জাতীয় পার্টি বলেন বা ইনু মেনন টেনন এই যে বলেন, এরা কি সরাসরি আওয়ামী লীগ করতো? না, করতো না। কিন্তু এরা এমন কিছু কাজ করতো, এদের কাজের কারণে আওয়ামী লীগ বেনিফিটেড হইতো। তো ঠিক এরকমই সরাসরি রফিকুল আমিনের দালালি করে না, কিন্তু বেকুবের মতো, বলদের মতো কিছু আছে বলদ, এগুলো বলে যে বিভেদ সৃষ্টি করেন না ভাই, বিভেদ সৃষ্টি করেন না, বিভেদ সৃষ্টি করলে বড় কিছু হবে না। ওই যে এক বেকুব দেখলাম আমার একটা পোস্টে কমেন্ট করছে, বলছে বিভেদ সৃষ্টি করলে, ডিভাইডেশন করলে নাকি বড় কোনো কাজ হয় না, মহৎ কোনো কাজ করতে গেলে নাকি বিভেদ সৃষ্টি করা যায় না। আসলে কোনটা বিভেদ আর কোনটা আগাছা দূর, এই জিনিসটাই বোঝে না এই বেকুবগুলা। কোনটা আগাছা দূরীকরণ আর কোনটা বিভেদ সৃষ্টি, এটাই বোঝে না বেকুবগুলা। আচ্ছা, ডিভাইডেশন বা বিভেদ সৃষ্টি না হইলে তলবি সভা হইতো? এই বেকুবের বাচ্চা, তোরা যে বলিস বিভেদ সৃষ্টি করেন না, ওই যে বেকুবগুলা, কিছু বেকুব আছে বলে, দালালগুলা বলে যে বিভেদ সৃষ্টি করতে না, বিভেদ সৃষ্টি করলে বড় কিছু হবে না। 2020 সালে বিভেদ সৃষ্টি না হইলে এই তলবি সভা হইতো? বিভেদ সৃষ্টি না হইলে এই বোর্ড গঠন হইতো? বিভেদ সৃষ্টি না হইলে এই যে পিএইচডি কনফারেন্স হয়ে এই আজকের এই ধারাবাহিক প্রক্রিয়ায় এই এতদূর আসতো? বিভেদ সৃষ্টি না হইলে? তাহলে এই বেকুবগুলা যে বলে বিভেদ সৃষ্টি করেন না, বিভেদ সৃষ্টি করেন না, বিভেদ সৃষ্টি করেন না, এইগুলো একটা ক্যাটাগরি আছে দালালের গোষ্ঠী, আর আরেকটা ক্যাটাগরি আছে সরাসরি দালালের গোষ্ঠী না হইলেও ইনডিরেক্টলি এদের এই আচরণের কারণে ওই বাটপারের গোষ্ঠী বেনিফিটেড হয়। তো এইসব বিভেদ সৃষ্টি করেন না, বিভেদ সৃষ্টি করেন না, এইসব বালের কথা আমাকে বলতে আইসেন না। কোনটা বিভেদ সৃষ্টি আর কোনটা আগাছা দূরীকরণ, এই দুইটার পার্থক্য আগে বুঝেন, তারপরে বিভেদ সৃষ্টির ব্যাপারে প্রশ্ন করতে আইসেন। যাই হোক, এবার চলে আসি ডিন ভেরিফিকেশন প্রসঙ্গে। আমি একটা জিনিস অবাক হলাম যে আপনারা দেখলাম অনেকে অস্থির হয়ে গেছেন, ইনবক্সে, মেসেঞ্জারে, ফোনে, হোয়াটসঅ্যাপে অনেকেই অনেকভাবে বলতেছেন যে আমি তো ডিন ভেরিফিকেশন করতে পারি নাই। অনেকে পারছেন, অনেকে পারেন নাই। আচ্ছা, এখানে তো অস্থির হওয়ার কি আছে বলেন তো? মাত্র গতকালকে সার্ভার চালু হলো, মাত্র গতকালকে ডিন ভেরিফিকেশনের কার্যক্রম শুরু হলো। আমরা সবাই নিজেরাই তো এখনো পরিপূর্ণভাবে পুরো বিষয়গুলো এখনো আয়ত্তে আনতে পারি নাই, তো এত অস্থিরতার কি আছে? আমাদের ভাই প্রফেশনাল হইতে হবে, প্রফেশনাল মানে ধরেন অস্ট্রেলিয়ার মতো প্রফেশনাল হইতে হবে, অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের মতো। এরা ধরেন দেখবেন 5 ম্যাচের সিরিজ খেলতেছে, এই 5 ম্যাচের সিরিজের 4টা ম্যাচ জিতে গেছে, মানে 4-0 সিরিজ জিতে গেছে। তারপরেও পঞ্চম ম্যাচটা এমনভাবে তারা খেলে মনে হয় যে ওই ম্যাচ না জিতলে তারা সিরিজ হেরে যাবে। এরা পঞ্চম ম্যাচটা বরং আরও প্রফেশনালি খেলে এবং প্রতিপক্ষকে আরও শোচনীয়ভাবে হারায়। দ্যাট ইজ প্রফেশনালিজম। তো আপনার ভিতরে এই ধরনের প্রফেশনালিজম যদি থাকে, তাহলে আপনি কোনো একটা ভালো খবরে আপনি এত আনন্দিত হবেন না, আবার খুব একটা খারাপ কিছু হলে আপনি হতাশও হবেন না। ব্যালেন্স, ব্যালেন্স, ব্যালেন্স থাকেন। মাত্র আজকে কার্যক্রমটা, গতকালকে সার্ভার চালু হলো, এখনও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডেমনস্ট্রেশন কি ভাই হয়েছে? হয় নাই, তো এটা হবে না? প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ভিডিও বা কোনো টিউটোরিয়াল দেওয়া হয়েছে? হয় নাই, তো এগুলো তো হবে। তো প্রথম দিনে আপনি একেবারে প্রথম দিনে সব করে ফেলতে চাইলে হবে? ডেস্টিনিতে প্রথম দিন জয়েন করছিলেন, প্রথম দিনেই একেবারে ডায়মন্ড হইতে চাইলে হবে? প্রথম দিন জয়েন করছেন, জয়েন করার পরে আপনার আস্তে 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 একটু একটু বুঝছেন, একটু একটু কাজ করছেন, লেভেল হয়েছে, একটু 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 বুঝছেন, তারপরে সাইকেল হয়েছে। তো প্রথম দিন জয়েন করে ডায়মন্ড কেমনে হইতে হবে এটা শিখতে গেছেন? জান নাই। তো প্রথম দিনে মাত্র কাজ শুরু হলো, প্রথম দিনে একটু চেষ্টা তদবির কইরা অনেকের যে আপডেট না হওয়াতে তারা হতাশ। বা এখানে হতাশের কি আছে? আপনাদের এখানে তথ্য ভুল থাকার কারণে যাদেরগুলো আপডেট হয় নাই, আপনাদের কাছে একটা মেসেজ গেছে না যে আপনার ডাটা সংরক্ষিত আছে বা আপনার ডাটা জমা হয়েছে? তার মানে কি, আপনি যাদের তথ্য সঠিক ছিল তাদেরটা আপডেট হয়ে গেছে, আর যাদের তথ্য সঠিক ছিল না বা ভুল ছিল তাদের ডেটা অলরেডি সার্ভারে জমা হয়ে গেছে। এখন কর্তৃপক্ষ এটাকে যাচাই বাছাই করবে, কর্তৃপক্ষ এটাকে যাচাই বাছাই শেষে তারপরে
আপনাদের সাথে যোগাযোগ করবে কাস্টমার কেয়ার থেকে। কাস্টমার কেয়ার স্থাপনের ব্যাপারগুলো নিয়েও কাজ চলছে। এটা একটা বড় প্রক্রিয়া, তো এত বড় একটা প্রক্রিয়া, এটা আপনি একদিনেই সব করে ফেলবেন বা একদিনেই সব হয়ে যাবে, আপনি এইসব আশা করলে তো হবে না। এত তাড়াহুড়ার বা এত অস্থিরতার কিছু নাই। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করেন। আর আপনার ডিন ভেরিফিকেশন করতে গিয়ে যে ডিন ভেরিফিকেশন যাদের হয় নাই, যে আপনার ডাটা জমা আছে, আপনাদের এত হতাশ হওয়ারও কিছু নাই। অনেকে ফোন করে বলতেছেন যে আমার তো আসলে এটা হইলো না, হাই আমার কি তাহলে সব বাতিল হয়ে গেল? আজীব তো ভাই। একজন ফোন করে বলছিলেন আমি 4টা ডিন করলাম, 4টাই হয় নাই, এবং বলছে কি যে আপনার ডাটা জমা আছে। হাই তাহলে আমার কি হবে? আপনারা ডেস্টিনির ডিস্ট্রিবিউটর, আপনারা নেটওয়ার্কার, আপনারা প্রফেশনাল, আপনাদের ভেতরে এরকম চাইল্ডিশ অ্যাটিচিউড তো আপনাদের সাথে তো মানায় না। যাই হোক, এটা টেনশনের কিছু নাই, আপনি আপনার মতো করে কাজ করতে থাকেন। যেমন ধরেন, যাদের ডিন অ্যাক্টিভেশন হয়ে গেছে আর যাদের ডিন অ্যাক্টিভেশন হয় নাই, তাদের কোনো পার্থক্য কিন্তু নাই। কেন নাই? কারণ যাদের ডিন অ্যাক্টিভেশন হয়ে গেছে তো হয়ে গেছে, যাদের হয় নাই তাদেরটা সামনে প্রতিষ্ঠান যোগাযোগ করে নেবে। তো আপনি যদি আবেদনই না করেন তাহলে তো আর হবে না। মানে আপনার তথ্য ভুল থাকুক আর শুদ্ধ থাকুক, আপনি পুরোটুকু তথ্য জানেন বা না জানেন, আপনি আবেদনটা করলে যে জিনিসটা হবে, আপনার ডাটাটা অলরেডি সার্ভারে তো জমা হবে নাকি, এবং ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তখন যোগাযোগ করার একটা সার্ভিস আপনি পেয়ে যাবেন। আর যিনি 4টা করে 4টাই হয় নাই, আপনি 10টা করেন। 10টা করলে একটা হবে, ওই যে আমরা বলতাম না 10টা ইনভাইটে একটা জয়েনিং। এত হতাশার কি আছে? এগুলো নিয়ে এত টেনশনের কিছু নাই। মাত্র গতকালকে কাজ শুরু হলো। এখন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডেমনস্ট্রেশন হবে, আপনার টিউটোরিয়াল হবে, বিভিন্ন ভিডিও আমাদেরকে দেয়া হবে, বিভিন্ন বিষয়ে হবে, এবং আরও অনেকগুলো কর্মশালা সামনে হয়তো বা হাতে নেওয়া হবে আমাদের এই কার্যক্রমটাকে গোছানো একটা ফর্মেটে আনার জন্য। আমি বলবো আপনারা এখন প্রস্তুতি নেন। মানে আর কিছু পারেন না পারেন, অন্তত ডিন নাম্বারগুলো কালেকশন করে নিজেরা প্রস্তুতি নিয়ে রাখতে তো পারেন নাকি? এখানে এত হতাশ হওয়ার কিছু নাই। দয়া করে কেউ হতাশ হবেন না। তো আমি লাইভ শেষে আমি কমেন্ট বক্সে ইউআরএল লিঙ্কটা দিয়ে দেবো, আপনারাও এখানে ক্লিক করে আপনাদের যার ডিন ভেরিফিকেশনটা করে নেবেন। আর আরেকটা কথা এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি, আমাদের যে এই কাজটা, আসলে দেখেন 45 লক্ষ মানুষের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা চালু করার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু হলো, এটা কি ছোটোখাটো কোনো কাজ? এটা একটা বিশাল কাজ, একটা বিশাল কর্মযজ্ঞ। তো এত বিশাল একটা কর্মযজ্ঞ একদিনে তো আপনি সব ওকে করে ফেলতে পারবেন না। ধরেন আপনাকে বলা হলো একটা হাতি খাইতে, আপনি পারবেন? পারবেন না। তাইলে আমি যদি আপনাকে বলি যে চাইলে আপনি একটা হাতি খাইতে পারবেন, কেমনে? ধরেন আপনি এককভাবে, আপনাকে সাধারণভাবে কেউ যদি প্রশ্ন করে আপনি কি একটা হাতি খেতে পারবেন? না। কিন্তু আমি বলছি আপনি একটা হাতি খেতে পারবেন। কেমনে? ধরেন একটা হাতির ওজন কত? ধরেন 1000 কেজি। এখন এই হাতিটারে 1000 টুকরা করেন, তাহলে প্রত্যেক টুকরায় কয় কেজি বললো? 1 কেজি। তো এরকম 1000 টুকরা করে 1000 প্যাকেট করে ফ্রিজে রেখে দেন। এবার প্রতিদিন 1 কেজি করে বাইর করবেন আর রান্দা খাইবেন, 1 কেজি করে বাইর করবেন আর রান্দা খাবেন। 1000 দিনে এই হাতি খাওয়াটা হয়ে যাবে, আপনি একাই ওই হাতি খাইয়ে ফেলতে পারবেন। তাহলে দেখেন তো, অনেক বড় একটা হাতি, সেটাও যদি সঠিকভাবে আপনি পরিকল্পনা করেন, এক হাতি আপনার পক্ষে খেয়ে ফেলা সম্ভব। তো সেমভাবে আমাদের যে কাজটা, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। এই বিশাল কর্মযজ্ঞটা আপনি একদিনে খাইতে চাইলে তো ভাই হবে না, আপনাকে পরিকল্পনা করে ধীরে সুস্থে প্ল্যান ওয়াইজ আগাইতে হবে, মাস্টার প্ল্যান নিয়ে আগাইতে হবে। আপনার কাজটা কি? আপনার কাজ ক্যাম্পেইন চালানো। আমাদের যে সার্ভার চালু হয়ে গেছে বা আমাদের যে ডিন ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে, এটা আমাদের ডিস্ট্রিবিউটর লেভেলে অনেকেই তো এখনও জানে না। তাহলে যারা জানে না তাদেরকে জানাইতে হবে, ক্যাম্পেইন করতে হবে। আমি এর আগেও একটা প্রোগ্রামে বলেছিলাম, আজকেও বলছি, আপনারা যারা ডেস্টিনির ডিস্ট্রিবিউটর আছেন, আমি বলবো আমাদের যার আইডি থেকে এখন প্রচারণা চালানো শুরু করা উচিত, ফেসবুক অ্যাক্টিভিটিস চালানো উচিত, যার অবস্থান থেকে এই কাজগুলো করা উচিত। আপনাদের অ্যাক্টিভিটিসটা বাড়ান।
ক্যাম্পেইনটাকে এখন বাড়ান, যার যার অবস্থান থেকে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠান করছে, আপনার পক্ষ থেকে আপনিও করেন, আপনার পক্ষ থেকে আপনিও ক্যাম্পেইন চালিয়ে যান। তো আমি যেই কথাটা বলছিলাম যে ক্যাম্পেইন চালিয়ে যেতে হবে আমাদের প্রচুর, এটা আসলে অত্যন্ত জরুরি, আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। এবং যারা যারা এই ডিন ভেরিফিকেশন এবং সার্বিক বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আপনাদের প্রথমত নিজেদের ডিন ভেরিফিকেশনের ব্যাপারগুলো বিস্তারিত বুঝে নেওয়া উচিত, এবং তারপরে ডিন ভেরিফিকেশনের কাজগুলো নিজের কাজটা করা উচিত। পাশাপাশি এটার প্রচুর পরিমাণে ক্যাম্পেইন করা উচিত, ফেসবুক বলেন, অনলাইন প্ল্যাটফর্ম বলেন, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন। ইভেন আমি বলবো আমাদের এখন হাতে ধরে ধরে ডিন ভেরিফিকেশন করে দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে এরকম বেশ কয়েকজনকে আমি নিজেই করে দিয়েছি, যার সাথেই দেখা হচ্ছে আমি ডিন ভেরিফিকেশনটা করে দিচ্ছি। এই কাজটাও আমাদের যার যার অবস্থান থেকে শুরু করে দেওয়া উচিত। তো এখন প্রশ্ন হলো, যিনি ডিন ভেরিফিকেশনটা করতে গিয়ে অস্থির হয়ে যাচ্ছেন, আপনারটা আপনি করতে পারেন নাই, বা আপনারটা করতে গিয়ে দেখলেন যে ডাটা ভুলের কারণে ওই ডাটাটা জমা আছে, কিন্তু ডাটা ভুল হওয়ার কারণে যে আপনার সব বাতিল হয়ে গেছে তা তো না। আপনার লেখা আসতেছে না যে আপনার ডাটা জমা হয়েছে ইতিমধ্যে, তো এটা নিয়ে তো সলিউশন হয়ে যাবে। তাহলে আপনি আরও 8-10টা ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করে তাদের ডিনটা ভেরিফিকেশন করে দিচ্ছেন না কেন? সেটা করেন। অতএব এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আরেকটা বিষয় আমি ব্যক্তিগতভাবে, যেহেতু এই কার্যক্রমটা একটা গতিশীল পর্যায়ের দিকে যাচ্ছে, আমি অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, শুক্রবার দিনটা আপনি যেহেতু খোলা রেখেছেন, আজকেও কিন্তু অনেকে অফিসে শুক্রবার দিন এসেছেন। এখন এই সার্ভিসটাকে যদি একটা প্রাতিষ্ঠানিক অবকাঠামোতে রূপদান করা যায়, সেটা সেমিনার বা সিম্পোজিয়াম কেন্দ্রিক কিছু হতে পারে। যেমন প্রতি শুক্রবারে যেহেতু অফিস খোলা, যাদের জব বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা কার্যক্রমে বা বিভিন্ন রুটি রুজির কারণে যারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত আছেন, তারা তো শুক্রবার দিনটা ফ্রি থাকেন এবং শুক্রবার দিনটা অফিসে আসতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে নিয়ে যদি এরকম যে ডিন ভেরিফিকেশন কর্মশালা, এইরকম একটা কিছু যদি করা যায়, আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো হবে। যেমন সবাই যদি জানে যে ডিন ভেরিফিকেশন করার জন্য এক ধরনের কর্মশালা আয়োজিত হয় প্রতি সপ্তাহে, তাহলে ওই নির্দিষ্ট দিনটায় অনেকেই কিন্তু আসবে তাদের ডিনটাকে ভেরিফিকেশন করার জন্য। এক্ষেত্রে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল যারা আছেন, এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যারা আছেন, এবং এর বাইরে অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন সহ আরও যারা যারা এই প্রতিষ্ঠানের এই বর্তমান কার্যক্রমকে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা এই জাতীয় একটা বিষয় বিবেচনা করলে আই থিঙ্ক ইট উড বেটার ফর আস। কারণ আমাদের অনেক ডিস্ট্রিবিউটর তারা ওই যে নিজেরা অনেক চেষ্টা করে অনেকেই হয়তো বা করছেন, বা আবার অনেকেই পারছেন না, আবার আমরাও আমাদের মতো করে অনেককে করে দিচ্ছি। পাশাপাশি সেন্ট্রালি যদি এরকম একটা কর্মশালার আয়োজন করা হয় প্রতি সপ্তাহে বা হোয়াট এভার, যেভাবে আপনাদের সুবিধা হয়, এরকম একটা কর্মশালার আয়োজন যদি করা হয়, প্রথমত আপনারা কোনো ডেমনস্ট্রেশন করে যদি অনলাইন প্ল্যাটফর্মে ছেড়ে দেন, এখান থেকে দেখে দেখে মানুষ শিখে নিল। পাশাপাশি অফলাইনে যদি এরকম একটা কর্মশালা আয়োজন করা হয় সপ্তাহে, তাহলে অনেক ডিস্ট্রিবিউটর ওই দিনটায় এসে একদম হাতে ধরে ধরে হাতে খড়ি হিসেবে আপনাদের সাথে থেকে আপনাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করে বা আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা কিন্তু ডিন ভেরিফিকেশনটা করে ফেলতে পারবে। তো এটা আমাদের জন্য, বিনিয়োগকারীদের জন্য হয়তো বা এটা খুব ইফেক্টিভ হবে। তো এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সদয় বিবেচনা আশা করছি। বিশেষ করে জনাব আশরাফুল আমিন, এ ব্যাপারে আপনার একটি সদয় বিবেচনা আমরা আশা করছি। এবার চলে আসি মার্কেটিং প্ল্যানের ব্যাপারটা নিয়ে। আমি প্রথমে মার্কেটিং প্ল্যানের ব্যাপারে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি যতদূর জানি গত 31শে অক্টোবরের মধ্যে আমাদের মার্কেটিং প্ল্যানটা কমপ্লিট করার কথা ছিল। তো আমাদের মার্কেটিং প্ল্যানটা 31শে অক্টোবরের মধ্যে কেন হয়নি, এটা আসলে জানার অধিকার আমরা রাখি, বিনিয়োগকারী হিসেবে এই অধিকার আমাদের আছে। আশরাফুল আমিন বলেছিলেন যে উনি অক্টোবরের মধ্যে সার্ভার চালু করবেন,
তো উনি 31 অক্টোবরের মধ্যে সার্ভার চালু করে উনি ওনার কথা রেখেছেন। তো মালিক পক্ষে এই বর্তমান বোর্ডের কিছু পরিচালকদের সমন্বয়ে যেই মার্কেটিং প্ল্যান বাস্তবায়ন কমিটি বা উপকমিটি হয়েছে, আপনারা তো 31 অক্টোবরের মধ্যে মার্কেটিং প্ল্যান কমপ্লিট করার একটা কথা বলেছিলেন আমি যতদূর জানি। তো আপনারাও তো আপনাদের কথা রাখতে পারলেন না। আশরাফুল আমিন ঠিকই তো উনি ওনার কথা রেখেছেন, এই মাসের মধ্যে উনি সার্ভার চালু করে দেখিয়ে দিয়েছেন। তো আপনারা মার্কেটিং প্ল্যানটা কেন রেডি করতে পারলেন না, এটা আমরা আপনাদের কাছে অবশ্যই জানার অধিকার রাখি। বিনিয়োগকারী হিসেবে, ক্রেতা পরিবেশক হিসেবে এটা জানার অধিকার আমাদের আছে। তো মালিক পক্ষের যারা যারা বা বর্তমান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা যারা এই মার্কেটিং প্ল্যান কমিটিতে আছেন, আমি আপনাদের প্রতি বিনয়ের সাথে একটি আবেদন করতে চাই। সেটি হচ্ছে, আপনারা আগামী 7 দিনের মধ্যে এই মার্কেটিং প্ল্যান কমপ্লিট করে আমাদেরকে উপহার দেন। কারণ আমাদের সার্ভার চালু হয়ে গেছে, আমাদের ডিন ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। এখন মার্কেটিং প্ল্যান কমিটির আপনারা যারা আছেন, আপনারা যদি মার্কেটিং প্ল্যান আমাদেরকে না দেন, তাহলে বাকি পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে বর্তমান এই যারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সাথে আছেন, বিশেষ করে জনাব আশরাফুল আমিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার যে ঘোষণা দিয়েছেন যে 15ই ডিসেম্বরের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম চালু করার যেই একটা প্রক্রিয়া, এবং আরও বেশ কিছু 5ই জানুয়ারির প্রতিষ্ঠাবার্ষিকী সহ বেশ কিছু বিষয়ের উদ্যোগ যে ওনারা নিয়েছেন বা নতুন বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান উনি এবং ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন সহ এই যে নতুন বোর্ডের যারা ব্যবসার সিদ্ধান্ত নিয়েছেন, ওনাদের মার্কেটিং প্ল্যান ওনাদেরকে না দিলে ওনারা পরবর্তী কাজটা কিভাবে করবে? তো মার্কেটিং প্ল্যান কমিটিতে যারা যারা আছেন বা মার্কেটিং প্ল্যান উপকমিটিতে যে সকল পরিচালকরা আছেন, আপনাদের প্রতি আবারও বিনয়ের সাথে আমরা অনুরোধ করতে চাই, উইদিন 7 ডেজ আপনারা অবশ্যই আমাদেরকে মার্কেটিং প্ল্যান উপহার দেবেন। আর উইদিন 7 ডেজ যদি আপনাদের কাছ থেকে আমরা মার্কেটিং প্ল্যান না পাই, সেক্ষেত্রে আমরা কিন্তু বসে থাকব না, আমাদের আর বসে থাকার সুযোগ নেই। জুবাইদ আহমেদ শাম্মী লিখেছেন লগ ইন পাসওয়ার্ড কীভাবে পাবো। দেখেন, আপনি লগ ইন পাসওয়ার্ড পাওয়ার কাজ তো এখনও শুরুই হয় নাই। এখন কি চলছে? এখন চলছে ডিন ভেরিফিকেশন। তো ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি আপনার তথ্য দিয়ে ডিনটাকে জাস্ট ভেরিফাই করেছেন। এরপর যখন আমাদের এনএফসি কার্ড আসবে বা আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরুর জন্য যখন ওই যে একটা ডিন অ্যাক্টিভেশনের কার্যক্রম শুরু হবে, তখন আমরা এই বাকি কাজগুলো দেখতে পাবো। এখন আপনি লগ ইন করার পাসওয়ার্ড কীভাবে পাবেন? আমি যতদূর জানি এখন তো শুধু ডিন ভেরিফাই হয়ে থাকবে, দ্যাটস অল। ইমেলগুলো এই জন্যই আমরা দিচ্ছি যে পরবর্তীতে আমরা যখন ডিন অ্যাক্টিভেশন করব, ডিন অ্যাক্টিভেশন করার পর আমাদের মেইলে ওটিপি চলে যাবে, ওই ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে। এটা তো পরের চ্যাপ্টার, নট নাও। এখনের কাজ তো এটা না। জনাব জুবাইদ আহমেদ শাম্মী, আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। এনিওয়ে, আমি যে জিনিসটা বলছিলাম, মালিক পক্ষের কাছে আমরা আবারও বিনীতভাবে অনুরোধ করছি, বিশেষ করে যারা মার্কেটিং প্ল্যানের দায়িত্বে আছেন, মার্কেটিং প্ল্যান প্রস্তুতির দায়িত্বে যে উপকমিটি আছেন, মার্কেটিং প্ল্যান উপকমিটি, আপনারা অবশ্যই আগামী 7 দিনের ভেতরে আমাদেরকে মার্কেটিং প্ল্যান দিবেন। যদি এমন হয়, একজন লিখেছেন, প্রশান্ত সরকার লিখেছেন, আজকে আমি চেষ্টা করলাম ভেরিফাই করার জন্য, কিন্তু ডিন নাম্বার সঠিক হয়েছে, কিন্তু আগের যে মোবাইল নাম্বারটা ওইটা আমার মানি রিসিটে নাই, মোবাইল নাম্বার দেওয়া হয় নাই, এর জন্য ভেরিফাই করতে পারছি না। ডোন্ট ওয়ারি জনাব প্রশান্ত সরকার, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। মেবি আপনি উত্তরা থেকে লিখেছেন, এটিতে চিন্তিত হওয়ার কিছু নেই। মানে আপনি যখন ডিন নাম্বারটা দিবেন, আপনার ডিন নাম্বার সঠিক হলে পরবর্তী ইন্টারফেসে আপনি গেলেন, পরবর্তী ইন্টারফেসে যাওয়ার পরে আপনি আপনার নাম দিচ্ছেন, আপনার মোবাইল নাম্বার দিচ্ছেন, আপনার জন্ম তারিখ দিচ্ছেন এবং আপনার বর্তমান মোবাইল নাম্বার দিচ্ছেন। যে পূর্বের সার্ভারে অনেকেরই তো মোবাইল নাম্বার এন্ট্রি ছিল না। তো এই প্রত্যেকটি ব্যক্তিরই কিন্তু ডিন ভেরিফিকেশনে এরকম ফাইনাল আপডেট তো হবে না।
ফাইনাল আপডেট কেন হবে না জানেন? কারণ ডিন নাম্বারে তো সার্ভারে তো মোবাইল নাম্বারই তো নাই। তো যেহেতু মোবাইল নাম্বার নাই, সেহেতু আবেদনটা করে রাখেন এইভাবে। আবেদনটা এইভাবে করে রাখেন, করে রাখলে পরে যে জিনিসটা হবে, আপনার অবস্থান থেকে আপনি আবেদনটা করে রাখলে আপনার তথ্যটা সার্ভারে কিন্তু জমা হয়ে যাবে। দেখবেন আপনার কাছে কিন্তু মেসেজ গেছে যে আপনার ডাটা ইতিমধ্যে জমা হয়েছে, এরকম একটা মেসেজ গেছে না? গেছে, অথবা এটা টেনশনের তো কিছু নাই। আর যারা মোবাইল নাম্বার ভুলে গেছেন, যে কিস নাম্বার দিয়েছিলেন, সেইখানেও আপনারা যদি মোবাইল নাম্বার সঠিকটা দিতে না পারেন তাতেও সমস্যা নাই, বাট ডিন ভেরিফিকেশনের জন্য কাজটা করে রাখেন। মানে হয় আপনার ডিন ভেরিফিকেশন হয়ে অভিনন্দন পাবেন, অথবা আপনার ডাটা সার্ভারে জমা হয়েছে এরকম একটা মেসেজ পাবেন। যে কোনো একটা হইলেই হবে। মানে অভিনন্দন মানে কি, আপনার কাজটা ফুল কমপ্লিট হয়ে গেল। আর অভিনন্দন না পেয়ে যদি আপনি মেসেজ পান যে আপনার ডাটা সার্ভারে সংরক্ষিত হয়েছে, মানে আপনার জন্য এইবার কাস্টমার কেয়ার কাজ করবে, তারাই আপনার ডাটাটা ভেরিফাই করে আপনার সাথে যোগাযোগ করে কাজটা করে দিবে। টেনশনের তো কিছু নাই, বুঝেন নাই? শামসুল আলম নামে একজন লিখেছেন যে নতুন বোর্ডের কার্যক্রম বা এগুলো বুঝতে পারতেছেন না। না বোঝার তো কিছু নাই, আপনি আপনার মাথা খাটাইলে তো সব বুঝতে পারেন। এই বাটপাড়ের বাচ্চারা এক সময় কি বলল যে এদের দ্বারা কিছু হবে না, আলিস সেন্টারের যারা আছেন তাদের দ্বারা কিছু হবে না। তলবি সভা হইল, বলল যে না, এরা কিছুই করতে পারবে না, রফিকুল আমিন স্যারা কিছুই করতে পারবে না। তারপরে তারা বোর্ড গঠন করলো, তাও বললো রফিকুল আমিন স্যারা কিছু করতে পারবে না। এরপরে যখন হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড হইলো, তাও বললো রফিকুল আমিন স্যারা কিছু করতে পারবে না। পিএইচডি কনফারেন্স হইলো, বললো রফিকুল আমিন স্যারা কিছু করতে পারবে না। ট্রেড লাইসেন্স হইলো, তাও বলে রফিকুল আমিন স্যারা কিছু করতে পারবে না। ব্যাংক অ্যাকাউন্ট হইলো, তাও বলে দালালের বাচ্চাগুলো বলে রফিকুল আমিন স্যারা কিছু করতে পারবে না। আশরাফুল আমিনের নিয়োগ হইলো, ডিন ভেরিফিকেশন হইলো, এখন সার্ভার চালু হয়ে গেছে, ডিন ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, এখনও বাটপাড়ের বাচ্চাগুলো বলতেছে রফিকুল আমিন স্যারা নাকি কিছু। এখন আবার নতুন গীত গাইতেছে। এতদিন দালালের বাচ্চাগুলো বলছে কি যে আচ্ছা যদি পারে চালু করে করুক, ডেস্টিনি চালু করুক, আমাদের তো আপত্তি নেই, এটা কিন্তু বলছে এই বাটপাড়ের বাচ্চারা। আর এখন কি বলতেছে যে আপনারা ডিন নাম্বার দিয়ে আপনারা প্রতারিত হয়েন না। মানে আসলে এদের মূল খাসলত হইল যে কোনোভাবেই যেন এই আলিস সেন্টারের কার্যক্রমটা বা ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রমটা যেন সামনে না আগায়, এটা হলো এদের মূল লক্ষ্য। আগে কি বলছে নতুন বোর্ড যদি ডেস্টিনি চালু করতে পারে করুক, আর এখন বলতেছে যে কই নতুন বোর্ড যে কাজ করতেছে বা এই সেই এগুলো আসলে মানে সঠিক না। এখন আবার বলতেছে এটা। এদের কথাগুলো স্টাডি করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এরা কত বড় বাটপার। আপনারা এদের কথা তো স্টাডি করেন না, হুজুগে তো খালি লাফান, লুঙ্গি খুলে লাফান। যাই হোক, মার্কেটিং প্ল্যানের যে কথায় ছিলাম, মালিক পক্ষের যেই বোর্ড গঠিত হয়েছে এবং এই বোর্ড থেকে যারা মার্কেটিং উপকমিটিতে যারা আছেন, আপনারা অবশ্যই আগামী 7 দিনের ভিতরে আমাদেরকে মার্কেটিং প্ল্যান দিবেন। আমরা কিন্তু সার্ভার চালু করে ডিন ভেরিফিকেশনের কাজ করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এখন ব্যবসাটাকে চালু করার জন্য আমাদের মার্কেটিং প্ল্যান লাগবে আর প্রোডাক্ট লাগবে। তো প্রোডাক্টের ব্যাপারে হয়তো বা আপডেট আমরা পাবো। মার্কেটিং প্ল্যান যেহেতু 31শে অক্টোবরের মধ্যে দেওয়ার কথা ছিল, আপনারা দিতে পারেন নাই, আপনারা আর 7 দিন সময় নিয়ে এই কাজটা দ্রুত আমাদেরকে করে দেন। আর আপনারা যদি আগামী 7 দিনের ভিতরে এটা না পারেন, তাহলে আমি জনাব আশরাফুল আমিনের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি আপনার উদ্যোগে মার্কেটিং প্ল্যান তৈরি করে আপনি এগিয়ে যান। মার্কেটিং প্ল্যানের ভিতরে রফিকুল আমিনের কোনো দালাল আছে কিনা আমি জানি না, যদি থাকে অথবা না থাকে, যেই হোক, আমি আবারও মার্কেটিং প্ল্যান উপকমিটি যারা আছেন, যারা মার্কেটিং প্ল্যানের দায়িত্ব নিয়ে এই পরিচালকদের মতো থেকে যে উপকমিটি হয়েছে, আপনারা 7 দিনের ভিতরে আমাদেরকে মার্কেটিং প্ল্যান দিবেন। এটা বিনিয়োগকারী হিসেবে আপনাদের প্রতি আমাদের অনুরোধ। এখন এটা অনুরোধ হিসেবে আছে, অনুরোধ থেকে দাবি হইতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। আমরা আর পিছনে ফিরে যেতে 1 সেকেন্ডও রাজি নই, আমরা পিছনে ফিরে যাব না। দ্যাটস ফুল অ্যান্ড ফাইনাল। কথাটা মাথায় রাখবেন। তো মার্কেটিং প্ল্যান 7 দিনের ভিতর আমরা ইনশাল্লাহ পাবো। বর্তমান মার্কেটিং প্ল্যান উপকমিটিতে যারা আছেন সেই সম্মানিত পরিচালকদের কাছে আবারও অনুরোধ করছি, 7 দিনের ভিতরে অবশ্যই মার্কেটিং প্ল্যান আমাদেরকে দিবেন। আর 7 দিনের ভিতরে যদি আমরা মার্কেটিং প্ল্যান না পাই আপনাদের কাছ থেকে, সেক্ষেত্রে জনাব আশরাফুল আমিনের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনি মার্কেটিং প্ল্যান আপনার মতো করে তৈরি করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পরবর্তী পদক্ষেপে আপনি এগিয়ে যান। আমরা ইনশাল্লাহ আপনার সাথে আছি। আর
গত 1 যুগ ধরে বিভিন্ন সংগঠনে যারা কাজ করছেন তাদের ব্যাপারে আর কোনো কথা বলবো না, তাদের ব্যাপারে কথা বলার সময় শেষ। এখন ভালো লাগলে আপনারা আলিসে আইসেন, ভালো লাগলে ডিন ভেরিফিকেশন করেন, ভালো লাগলে কাজ করেন, না করলে নাই। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করে দেব। আমি আপনাদেরকে ডিন ভেরিফিকেশন করার কথা বলবো না, শুধু এতটুকুই বলবো, নিজের বিচার বিবেচনা দিয়ে যাচাই বাছাই করেন। এই বাটপাড়ের বাচ্চাদের বক্তব্য শোনেন, মামলা মোকদ্দমা নিয়ে যে কথাগুলো বলে সেগুলো শোনেন, জামিন নাটক নিয়ে যে তামসা করে এগুলোও শোনেন, শালা দুলাভাইয়ের টকশো দেখেন, আলিস সেন্টারের কার্যক্রম কি হয় সেটাও দেখেন, ডিন ভেরিফিকেশনের কার্যক্রম যারা পরিচালনা করছেন তাদের কথাগুলো দেখেন, শোনেন, সব কিছুই শোনেন। শোনার পরে যেটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় বা যেটা আপনার কাছে উপযুক্ত মনে হয় সেটাই করেন। আমি আপনাদেরকে ডিন ভেরিফিকেশন করার জন্য ব্যক্তিগতভাবে কিছু বলবো না, কারণ আপনি ডিন ভেরিফিকেশন করেন চাই না করেন তাতে ডেস্টিনির কিচ্ছু আসে যাবে না। 45 লাখের 1% কত হিসাব করেন, ওই 1% হইলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনি না করলে কিছুই আসে যাবে না। এই 45 লাখ পিপলের ভিতরে 1% যদি যার যার মতো করে কাজ করে দেখবেন হয়ে যাবে। খোঁজ নিয়ে দেখেন 2-2.5 হাজারের বেশি বা আরও বেশি ডিন ভেরিফিকেশন হয়তো বা হয়ে গেছে। যারা দায়িত্বে আছেন তারা জানবেন ভালো। তো আপনি করলেই কি আর না করলেই কি, শুধু এই জন্যই বললাম আপনাকে আমি ডিন ভেরিফিকেশনের করার কথা বলবো না। জি বিনিয়োগকারী আপনাকেই বলছি, আপনাকে আমি ডিন ভেরিফিকেশন করার কথা বলবো না, শুধু বলবো যেটা যুক্তিসঙ্গত সেটা করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।